ভালো আছো? চৈতি মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনারা সবাই কি ভালো আছেন? জিয়াদ উত্তর নিয়ে ওর বাবা মাকে বলল, তোমাদেরকে বলেছিলাম না আমার একটা ধর্মের বোন আছে, এই সে। ওর বাবা মা চৈতিকে পাশে বসালেন। শুভ্র হেসে বলে, আমার এক বোনকে বউ করতে চলে এসেছিস, আরেক বোনকে নিজের বোন বানিয়ে ফেলেছিস। ব্যাপার কি তোর? আর সব বোনকে কেড়ে নিবি নাকি? শুভ্রর কথা সবাই হেসে উঠল। রুহানিয়ার সাথে টুকটাক কথাবার্তা বলে সবাইকে অন্য রুমে পাঠিয়ে দিলেন জেসমিন বেগম। এখন শুধু বড়রাই সবাই ড্রয়িং রুমে আছে, বাকি সবার স্থান হয়েছে চৈতির রুমে। চৈতি আর দৃষ্টিতে খেয়াল করছে কাব্য কেমন যেন চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না, এমনকি চৈতির দিকে একবার তাকাচ্ছেও না। রুহানিয়া আর জিহাদ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। রুমে আছে শুভ্র, পুতুল, তিতাস, কাব্য, দিশা, সমুদ্র আর চৈতি। কাব্যর হঠাৎ এমন পরিবর্তনের কারণ খুব করে জানতে ইচ্ছা হচ্ছিল চৈতির। হঠাৎ করে অভিমানগুলো যেন তরতর করে বাড়তে শুরু করেছে। সব কিছু মিলিয়ে তার প্রচণ্ড কান্না পাচ্ছে। সবাই কি তাকে এড়িয়ে চলছে? কিন্তু কেন? ওই সময় কারেন্ট চলে যায়, গরমে হাঁসফাঁস লাগছিল। শুভ্র তখন সকলকে উদ্দেশ্য করে বলল, চল ছাদে যাই। সবাই আগে আগে যাচ্ছে আর সবার শেষে আছে চৈতি। তার কোনো কিছুই ভালো লাগছিল না। সমুদ্রের জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে। ছাদে এসে চৈতির একটা ভুল ধারণা ভাঙে। কাব্য আসলে চুপচাপ নয়, বরঞ্চ তাকেই এড়িয়ে যাচ্ছে। বাকি সবার সাথে হেসে হেসে কথা বলছে, দিশা আর সমুদ্রের সাথে দুষ্টুমিও করছে। সবার মাঝে থেকেও চৈতি নিজেকে ভীষণ একা মনে হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল খুব। তার উপস্থিতি যেন কেউ টেরই পাচ্ছে না। এতটা অবহেলা কেন করছে সবাই? চৈতি চেষ্টা করছিল নিজেকে স্বাভাবিক রাখার। দিশার সাথে কাব্যর দুষ্টুমিগুলো চোখে বাজছিল। এমনটাই বা কেন হচ্ছে? রুহানিয়ার দৃষ্টি পড়ে চৈতির ওপর। বিষণ্ণ চৈতিকে দেখে সে এগিয়ে আসে, কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? চৈতি এবার কান্না চলে আসছে। যার উপর অভিমান শুরু সে এসে আবার জিজ্ঞাসা করছে কি হয়েছে। সে কাঁদল না, কান্না আটকে রুহানের হাত সরিয়ে দিয়ে বলল, কিছু না। সব খোঁজ খবর নেওয়া শেষে দুই পরিবার বিয়েতে সম্পূর্ণ মতামত দিয়েছে। রুহানি আর দিশা এখন গ্রামে। জিহাদ তার পরিবার নিয়ে পাকা কথা গ্রামে এসেই ঠিক করেছে, বিয়ে হবে 3 মাস পর। আপাতত জিহাদ এবং রুহানিয়া চুটিয়ে প্রেম করছে। সময় সুযোগ পেলেই দুটিতে মিলে সারাক্ষণ ফোনে গুজুর ফুজুর করতে থাকে। রাত প্রায় 2টো বাজে, দুজন কারোর চোখে ঘুম নেই। জিহাদ অসহায় ভঙ্গিতে বলে, একটা কথা বলবো রুহি? রুহি সম্মতি জানিয়ে বলল, জিজ্ঞেস করার কি আছে, বলে ফেলুন। তোকে খুব দেখতে ইচ্ছে করছে। প্রতিদিনই তো ভিডিও কলে কথা হচ্ছে। ভিডিও কলে দেখা আর সামনে দেখার মধ্যে এক হলো? 2 সপ্তাহ হয়ে গেছে সামনাসামনি দেখা হয় নাই। রুহানিয়া ঠোঁট টিপে হেসে বলল, তাহলে এখন কি করা চাই? তুমি ঢাকা আসো। এখন ঢাকায় কি করে যাব? বাবা মাই বা কি ভাববে? কেউ কিছু ভাববে না, শুধু তুমি রাজি হলেই হলো, বাকিটা আমি সামনে নেব। আপনি সামলে নেবেন মানে? চৌধুরীকে দিয়ে বলাবো, ওর কথা তোমার বাবা মা ফেলতে পারবে না। ও আচ্ছা, এখন আমার বোনকে গোষ্ঠী হিসেবে ব্যবহার করছেন? এইভাবে কেন বলছো? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। রুহানিয়া হেসে বলল, মজা করেছি। বাড়িতে যদি ম্যানেজ করাতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। জিহাদ খুশি হলো। পরের দিন সকালে তিতাসকে নিয়ে চৈতির কলেজের সামনে হাজির হলো জিহাদ। চাইলে ফোনেই কথা বলা যেত, তবে জিহাদ মনে হচ্ছে সামনাসামনি ভালো মতন বুঝিয়ে বলা যাবে। ওদের দুজনকে দেখে চৈতি একটু অবাক হলো, আর মনে সে কাব্যকে খুঁজছিল, কিন্তু সে আসেনি, যে কারণে মন খারাপ হলো তার। এই কদিন কাব্য সত্যি আর কোনো ফোন করেনি, মেসেজ করেনি, এমনকি সামনেও আসেনি। এবং অবাক লাগলেও সত্যি যে চৈতি কাব্যকে ভীষণ মিস করছে, আর এখনও করে। কতবার সে নিজে থেকে কল দিতে গিয়েও ফোনটা আবার রেখে দিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। একসময় এই ছেলেটাকে তার বিরক্ত লাগতো, চরম বিরক্তকর মানুষ ছিল চৈতির কাছে।
আর এখন কি না তার শূন্যতা চৈতিকে জ্বালিয়ে মারছে। সময় বুঝিয়ে এইভাবে বদলে যায়, কী বা আর করার আছে? চৈতি তো আর চেয়েছে কাব্যকে মিস করতে যায়নি। কাব্য নিজেই তার অভ্যাসে পদার্পণ করেছিল, আর এখন সময় বুঝে পাল্টিয়েও গেছে, নাকি চৈতি নিজেই তাকে বদলে যেতে বাধ্য করেছে? তার চিন্তা চেতনা রেশ কাটে জিহাদের প্রশ্নে। জিহাদ জিজ্ঞাসা করে, তোমার এখন সময় হবে না তো? চৈতি একবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, ক্লাস শুরু হতে এখনো 25 মিনিট বাকি, 20 মিনিট দেওয়া যাবে। জিহাদ প্রসন্ন হয়ে বলল, এটাই অনেক। কলেজের পাশের একটা ক্যাফেতে বসলো ওরা। চৈতি আনমনে জিজ্ঞাসা করে ফেলল, আজ অফিস নেই আপনাদের? জবাবে জিহাদ বলল, আমি ছুটি নিইনি, তিতাস কাব্যর জন্যে যাইনি। ভ্রুকুটি করে চৈতি জানতে চাইল, ওনার কি হয়েছে? অসুস্থ একটু। বলল তিতাস। সঙ্গে আর চোখে চৈতিকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে মনের ভাবও বোঝার চেষ্টা করে নিল। চৈতি অবশ্য কিছু বলল না, অনেকটা মুখে কুলু পেটে বসে রইল। জিহাদ নিজের প্রসঙ্গে এসে সবটা খুলে বলল এবং অনুনয় করল চৈতি যেন তার অনুরোধে রাজি হয়ে যায়। দ্বিমত করেনি চৈতি নিজেও, কারণ রুহানিয়া ছাড়া এখন তার নিজের রুমে ভালো লাগে না। কাব্যর মতো রুহিও নিজের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেদিনই বিকেলে কলেজ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে বায়না ধরলো চৈতি রুহানিয়াকে নিয়ে আসার জন্য। মেয়ে তার বড্ড জেদি জানে, তাই সে বলেছে, ঠিক আছে, তুই নিজে ফোন করে বল। চৈতি সত্যি সত্যি ফোন করে কাকার কাকিকে মানিয়ে নিয়েছে। কালকে সকালের ট্রেনেই রুহানিয়াকে পাঠিয়ে দেওয়া হয়, এই হুকুমেই জারি করেছে। দিশাকেও সাথে পাঠাতে বলেছিল, তবে পড়াশোনার ক্ষতি হবে ভেবে দিশা যাওয়ার পারমিশন আপাতত হয়নি। কিছুটা মন খারাপ হলেও চৈতি মেনে নিয়েছে। কথা শেষে রুমে এসে অনেকক্ষণ পায়চারি করছে। কাব্যর অসুস্থতার কথা শুনে মনটা ভীষণ হয়েছিল সারাদিন। ক্লাসেও মন বসেনি। এমনটা কেন যে হচ্ছে কে জানে। অবশেষে সে কল করতে গিয়ে অদৃশ্য এক দেওয়ালে উপস্থিতি টের পেয়ে কল করতে পারেনি। জেসমিন বেগমকে বলেছে আগামীকাল সে কলেজ যাবে না, স্টেশনে যাবে রুহানিয়াকে আনতে। একটা দিনের কথা ভেবে জেসমিন বেগমও আর বাদ সাধেনি, শুধু জানতে চেয়েছিল সাথে জিহাদ যাবে কিনা। চৈতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছে। প্রত্যুত্তরে মৃদু হেসেছিল শুধু তিনি। সারা রাত তার ভালো করে ঘুম হলো না, যার দরুন সকালে ঘুম ভেঙে দেখলো চোখ দুটি লাল হয়ে আছে। সে হাই তুলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে গোসল করে সাদা রঙের একটা 3 পিস পরে, ভেজা চুল তাই আর বাঁধেনি। সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়েছে জিহাদের সাথে। স্টেশনে পৌঁছিয়ে দেখলো সেখানে কাব্য আর তিতাসও আছে। কাব্য যখন জেনেছে চৈতিও জিহাদের সাথে স্টেশনে আসবে, তখন থেকে তার মন উতলা হয়ে আছে চৈতিকে দেখার জন্য। কতদিন সরাসরি দেখা হয় না, কথা হয় না। মাঝে মাঝে সে দূর থেকে লুকিয়ে চৈতিকে দেখত, কিন্তু এতে তার মন ভরত না। তাই এতদিন পর এমন একটা সুযোগ পেয়ে মোটেও হাতছাড়া করতে রাজি হয়নি। বন্ধুর বেগতিক অবস্থা দেখে জিহাদ কিংবা তিতাস কেউ না করতে পারেনি। চৈতি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ওদের মাঝখানে তিতাস দাঁড়ানো। কাব্য ছটফট করছিল কথা বলার জন্য, কিন্তু কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। অন্যদিকে কাব্য এতদিন পর দেখা মাত্র চৈতির অভিমানের পারদ তত্তর করে বাড়তে থাকে, অথচ মানুষটার উপর অভিমান করার কোনো অধিকারই তার নেই। তবুও যেন অদৃশ্য এক অধিকার চেয়ে এসে তার মস্তিষ্কে জোর খাটাচ্ছে। তিতাস কাব্যের মনের অবস্থা বুঝতে পেরে ভাবতে লাগলো কিভাবে দুজনের কথা বলিয়ে দেওয়া যায়। হুট করে খেয়াল হলো কাব্য নিজেই সাদা শার্ট পরেছে। আচমকা যেন বিশাল এক আইডিয়া আকাশ থেকে তার উপরে পড়ল। ভিতর ভিতর উত্তেজিত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, কি ব্যাপার, দুজনেই দেখছি ম্যাচিং ম্যাচিং প্ল্যানিং বুঝি। চৈতি চুকে একবার আর দৃষ্টিতে কাব্যর দিকে তাকালো, রাগান্বিত স্বরে বলল, প্ল্যানিং কেন হতে যাবে? সে সাদা পরবে জানলে কশ্মিন কালেও আমি আজ সাদা পরতাম না। মুখে এই কথা বললেও মন যে বলছিল অন্য কিছু। এতদিন পরও চৈতির এমন কঠোরতা দেখে মনে মনে আহত হয় কাব্য। তিতাসের সেদিনের বুদ্ধি সব বিফলে গেল। সে চৈতির মনে জায়গা নিতে পারেনি। এখনও কাব্য তার কাছে বিরক্ত করা একজন ব্যক্তি, অন্তত কথাবার্তা তো সেটাই প্রমাণিত। কাব্য আর কিছু না বলে বসে পড়ল। শরীরটা ভালো লাগছে না, জ্বর এখনও কমেনি।
চৈতির সাথে দেখা হবে এই খুশিতে মন এতক্ষণ উৎফুল্ল থাকলেও চৈতি স্পষ্ট বাক্যে তার সকল উৎফুল্লতা উবে গিয়ে মনে একরাশ কষ্ট ভর করেছে। কাব্যর নীরবতা দেখে চৈতি ভীষণ অবাক হলো। আগে কাব্য তো এমন ছিল না। চৈতি জিহাদের কানে কানে কিছু বলে কাব্যর পাশে কিছুটা দূরত্ব রেখে বসলো। তিতাস নিশ্চুপ হয়ে কাব্যর অন্য পাশে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ বাদে জিহাদকে দোকান থেকে আসতে দেখে চৈতি উঠে এগিয়ে যায়, জিনিসগুলো নিয়ে ফের এসে কাব্যর পাশে বসে। নিন